জ্বালানি সংকট, শিল্পের উৎপাদন ও চাপে পড়া রিজার্ভ বাড়াতে রফতানির গতি বৃদ্ধির উপায় ও বাস্তবতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জ্বালানি সংকটের কথা শুনছিলাম, সম্প্রতি রিজার্ভ সংকটের আলোচনা সামনে আসছে, রিজার্ভের খরচ বেড়েছে। সংকট আসলে কতটা, প্রভাব কতটা? প্রথমে যদি শুরু করি, দেখুন আমাদের জন্য কিন্তু এখন জ্বালানি তেলের থেকে আমাদের জন্য আরো বড় সংকটের জায়গা হচ্ছে এলএনজি। কারণ আমাদের যেখানে আমাদের এলএনজি মান্থলি ইম্পোর্ট বিল রাফলি আপনার $230 থেকে $280 লেভেলে থাকে, সেখানে তেলের ইম্পোর্ট ভ্যালু কিন্তু রাফলি 100 থেকে 150 মিলিয়ন ডলারে থাকে বছরে, মাসে। ফলে যেটা হচ্ছে যে তেলের দাম, যেটা আমরা দেখছি যে তেলের দাম রাফলি আপনার 75-80 থেকে বেড়ে 110-120 লেভেলে যাচ্ছে, কিন্তু এলএনজির দাম কিন্তু মোটামুটি $9 নিচ থেকে বেড়ে এটা প্রায় $20-22 লেভেলে চলে গেছে। এবং আমাদের জন্য যেটা দেখা যাবে যে এর ফলে যে প্রত্যেক মাসে এলএনজির ইম্পোর্টের জন্য প্রায় $200 মিলিয়ন মতো লাগবে, 250 মিলিয়ন ডলারের মতো লাগবে এক্সট্রা। তেলের জন্য হয়তোবা সেটা $40 থেকে $50 মিলিয়ন এক্সট্রা লাগবে। সো সব মিলিয়ে রাফলি যেখানে আমাদের $500 বিলিয়ন মানে $550 থেকে $600 মিলিয়ন মধ্যে এনার্জি ইম্পোর্টের বিল হয়ে যায়, সেখানে হয়তোবা $200 থেকে $300 মিলিয়ন বেশি লাগবে। একদিক থেকে চিন্তা করলে আমরা যে $1.5 বিলিয়ন রিডাকশনের কথা বলছি, এটার কিন্তু একটা ছোট অংশ আসলে জ্বালানি তেল থেকে আসছে। এটার বাইরে আরো অনেক কিছু ইম্পোর্ট করতে হয় আমাদেরকে, সেটা একটা বড় ফ্যাক্টর। আর রিজার্ভে যদি আপনি চিন্তা করেন যে এই মুহূর্তে আমাদের টোটাল ইম্পোর্ট ইজ রাফলি $6 বিলিয়ন লেভেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র যদি $15 বিলিয়ন লেভেলের রিজার্ভ থাকে, তাহলে সেটা কিন্তু তখন আমরা বলতে পারি যে আমাদের 2.5 মান্থসের যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করে যাচ্ছে। সেই জায়গায় আমাদের রিজার্ভ কিন্তু কিছুটা কমার পরেও $30 বিলিয়ন উপরে থাকছে। সো এই মুহূর্তে আমরা মনে করি যে রিজার্ভের বর্তমান যে সিচুয়েশন, তাতে আসলে প্যানিক করার মতো কোনো কারণ নেই। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, এবং মানে যেমন ধরেন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতটা চলছে, সেটাতে মোটামুটি 1 মাস ধরে চলছে, জি 1 মাসের মতো চলছে। এটা যদি এখন এই অবস্থা, এবং তার মধ্যে কিন্তু আমরা দেখলাম যে তেলের দাম যতখানি বেড়েছিল তার থেকে আবার কিছুটা কমেও আসলো। এটার মানে হচ্ছে যে এক্সপেকটেশন হচ্ছে যে সংঘাতটা হয়তোবা খুব তাড়াতাড়ি সেটেলড হয়ে যাবে কিংবা কমে আসবে। সেই ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে যে সংঘাত দীর্ঘস্থায়ী না হলে, তেলের দামের উপরে প্রভাবটা যদি দীর্ঘস্থায়ী না হয়, তাহলে কিন্তু বড় ধরনের কোনো অর্থনৈতিক সংকট তৈরি হবে না। কিন্তু যদি সংঘাত যদি খুব তাড়াতাড়ি শেষ না হয়, শুধু আমরা না, সারা পৃথিবীতে একটা বড় ধরনের সাপ্লাই শক কিংবা অয়েল শক যদি বলি আমরা, সেটা ক্রিয়েটেড হবে। সেক্ষেত্রে শুধু যে আমরা এফেক্টেড হবো তা না, বাকি দেশগুলো খুব বড়ভাবে এফেক্টেড হবে। জি, কিন্তু একটি ব্যাপার আলোচনায় এসেছে, এই যে রিজার্ভের উপর চাপ, সে কারণে এছাড়া প্রাসঙ্গিক নানা বিষয় আলোচনায় রেখে বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করছে আইএমএফ সহ দাতা সংস্থার কাছ থেকে তারা ঋণ পাবে। সেই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে সেই ঋণের প্রভাবটা আসলে আমাদের পরবর্তীতে কেমন পড়তে পারে? আমি যদি এভাবে বলি যে আইএমএফ এর লোনের যেই ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে, এটা হয়তোবা আমাদের জন্য যথেষ্ট খুব যে জরুরি তা না। কারণ আপনি যদি দেখেন যে আমাদের রিজার্ভের ভ্যালু যদি $30 বিলিয়ন উপরে থাকে, সেক্ষেত্রে আসলে $2 বিলিয়ন বড় করে সেটাকে $30 বিলিয়ন উপরে রাখাটা কিংবা $35 বিলিয়ন লেভেলে নিয়ে যাওয়াটা কতখানি জরুরি, সেটা একটু ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। কারণ আপনি যদি ওই যে গোয়িং ব্যাক টু আমাদের যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, যদি দেখি যে আমাদের যদি আসলে $15 বিলিয়ন যদি 2.5 মান্থসের ইম্পোর্ট কভার করে যায়, তাহলে আসলে 30-এর উপরে রিজার্ভ রাখাটার প্রয়োজনীয়তাটা নিয়ে আসলে একটু প্রশ্ন করা দরকার। আবার অন্যদিকে যেটা ইস্যু যেটা হচ্ছে যে দেখুন, আমরা যেমন গত 1-1.5 বছরে আমরা প্রায় $12-13 বিলিয়ন ঋণ নিয়েছি, এবং ঋণ নিয়ে কিন্তু সেই ঋণটা দিয়ে কিন্তু আমাদের রিজার্ভ $12-13 বিলিয়ন বেড়ে গেছে। কিন্তু এই যে আমরা ঋণটা নিয়ে রিজার্ভটা বাড়ালাম, এটার আসলে প্রাসঙ্গিকতা কতখানি সেটা একটু চিন্তা করার ব্যাপার আছে। কারণ ব্যাপারটা তো এমন না যে আমরা নেট এক্সপোর্ট করতে পারছি কিংবা নেট এই যে রিজার্ভ বিল্ড আপ হয়েছে, এটা আমাদের আসলে নিজস্ব শক্তিমত্তার
উদাহরণ। এটা বরং বলা যেতেই পারে যে 20 বিলিয়ন থেকে বাড়িয়ে আমরা এটাকে $33 মিলিয়ন করেছি, কিন্তু তার যেই প্রসেসে আমরা এগিয়েছি তার প্রায় পুরোটাই এসছে বৈদেশিক ঋণ থেকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এদের বিভিন্ন এবং অন্যান্য দাতা সংস্থার কাছ থেকে আপনার পলিসি রেজ লোন কিংবা বাজেটারি সাপোর্ট হিসেবে এসছে। জি, এই যখন আলোচনা রিজার্ভের কথা বলছিলেন, একটু ফরওয়ার্ড মার্কেটের কথা নানান দিক থেকে আলোচনা এসছে, সেটি আসলে কেমন হবে আপনি কি মনে করছেন? দেখুন, ফরওয়ার্ড মার্কেটের মানে বিশেষ করে যদি এলএনজি এবং পেট্রোলিয়ামের ক্ষেত্রে বলি, ফরওয়ার্ড মার্কেট জিনিসটা সবসময় কার্যকর, কিন্তু এটা কখন আপনি ফরওয়ার্ডটা করবেন তার উপরে ডিপেন্ড করে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যদি আজকে গিয়ে ফরওয়ার্ড মার্কেটে কিনতে চাই এলএনজি, মে মাসে ডেলিভারি হলে এটা আজকে $22 স্পট প্রাইস, মে মাসে ডেলিভারি হলে এটা এবার $20, $21। কিন্তু আমি যদি আগামী বছরের সেপ্টেম্বরে ডেলিভারি চাই, 2027 সেপ্টেম্বরে ডেলিভারি চাই, তখন হয়তো দেখবো এটা $13। যেই কারণে আমরা যেটা মনে করি যে আমাদেরকে স্ট্র্যাটেজি হিসেবে যেটা করা উচিত সবসময়, যে যখন আসলে এলএনজি কিংবা পেট্রোলিয়ামের দাম সর্বনিম্ন পর্যায়ে থাকে তখন একটা লং টার্ম কন্ট্রাক্ট করা। কারণ তাহলে যেটা হবে, আপনি ওই অ্যাডভান্টেজটা পাবেন যে এলএনজি যখন ধরা যাক যে $9 ছিল, কয়েক মাস আগেই ছিল $9 ছিল, তখন আমরা ফর লং টার্ম কন্ট্রাক্ট করলে আমরা হয়তো $10, $12 পেয়ে যেতাম, কিন্তু আজ এবং সেটা ফরওয়ার্ড কন্ট্রাক্টও হতো। কিন্তু আজকে যখন আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছি, তখন করতে যাব, তখন কিন্তু দেখবো যে 3 মাসের হলে $20, $22, কিন্তু 12 মাস হলে তখন আমরা মাত্র $13 পাচ্ছি, যেটা হয়তো বা আগের কয়েক মাস আগে আরো কমে পেতাম। তো এই যে ফরওয়ার্ড এন্ট্রি স্ট্র্যাটেজিটা, এটা আসলে খুব ভাবনা চিন্তা করে খুব ডিসিপ্লিন রাস্তায় করতে হয়। সেটা না করলে কিন্তু শুধু ফরওয়ার্ড প্রাইসিং করলে কিন্তু আপনার কাজ হবে না। আবার ফরওয়ার্ড পারচেজ প্রাইস এগ্রিমেন্ট করতেও কিন্তু সরকারের যে নীতিমালা যেগুলো আছে ওখানেও হয়তো কাজ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব আশরাফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকট, শিল্পের উৎপাদনের চাপে পড়া রিজার্ভ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ।